গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বুধবার। ঘড়িতে এখন বাজে ওই 6:45 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন ভোরবেলা থেকেও আজকের দিনটা শুরু করেছিলাম, আর তারপরে এখনো পর্যন্ত কিন্তু যথারীতি আমার স্নান, বাসি কাজ, পুজো সমস্তটাই হয়ে গেছে। আর এখন তো সোজা চলে এসেছি রান্নাঘরে। এইদিকে এসেই আগে একটা গ্যাসে দুধ জাল দিতে বসিয়েছি, আর একটা গ্যাসে চায়ের জল বসিয়ে দিয়েছি। আর জানো তো আজকেও কিন্তু আমি ওই পুজো দিতে যাওয়ার আগে একটু জামা কাপড়টা ড্রাই করে নিয়েছি। তবে আজকে খুব তাড়াহুড়োর মধ্যে ভাবছি জামা কাপড়টার এখন শুকো দেবো না, ওটাই তোজো বেরিয়ে যাবে, তারপরে আমি তো একটু ফ্রি হয়ে যাই, তখনই জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দেবো। আর এদিকে তোজোর জন্য আগে কর্নফ্লেক্সটা করে নিচ্ছি, আর তারপরে আমাদের চাটাও কিন্তু সেঁকে নেব। আর জানো তো আজকে না তোজো ভাত নেবে না, কারণ কালকে রাত্রিবেলায় বলেছে যে মামা প্রতিদিন ভাত নিতে ভালো লাগে না, আজকে একটু অন্য কিছু বানিয়ে দাও। তো ভেবেছি কি আজকে একটু ওকে রেড সস পাস্তা বানিয়ে দেবো। তার জন্য কিন্তু আমি পাস্তাটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপরেই কিন্তু চাটা খেয়ে নেব। আর তারপরে এসে একে একে যেভাবে পাস্তাটা রান্না করি সেইভাবেই করে নেব। আমাকে কালকে তোজোর টিফিন নিয়ে দুজন দিদি কমেন্ট করেছে। প্রথম তো সুচন্দ্রাদির কমেন্টটা আমি পড়ি, আর তারপরে সুস্মিতাদির কমেন্টটা। তো সুচন্দ্রা দি আমাকে কমেন্ট করেছে, দিদি লিখেছে আমিও ছেলেকে অনেক রকম টিফিন বানিয়ে দিই, কিন্তু ডিম দিয়েই সব টিফিন বানাই, ব্যাগে দিয়ে দিই। আচ্ছা, বুকসের সাথে ননভেজ টিফিন দিলে মনের মধ্যে একটু কেমন করে, তাই তোমার এই ব্যাপারে কি মত জানিও নেক্সট ভিডিওতে। আর এর সাথেই আরেকটা কমেন্ট পড়ে নিচ্ছি, সেটা হচ্ছে সুস্মিতা দি আমাকে কমেন্ট করেছে, দিদি লিখেছে ডিম তো শুভ নয় বলে, তাহলে স্কুল টিফিনে ডিম কি করে দিচ্ছ? তো প্রথমেই আমি আগে সুচন্দ্রাদির কমেন্টটার উত্তর দিই। দিদি, তুমি তোমার ছেলেকে যেভাবে টিফিন দাও খুব ভালো কথা। আমিও না তোজোকে টিফিন বক্সের মধ্যে দিই, আর ওটা বইয়ের সাথেই দিই, কারণ ও তো অনেকটাই ছোট, ওকে যে আমি আরেকটা ব্যাগ আলাদা করে ক্যারি করাবো সেই ক্ষমতাটা না ওর নেই। আর যদিও বা ও নিয়ে যেতে পারে, সেটা যে গুছিয়ে আবার বাড়ি অবধি নিয়ে আসবে সেটার কোনো গ্যারেন্টি নেই। তাই আমি কিন্তু এখন ওকে ওই ব্যাগের মধ্যে টিফিন বক্সে করেই কিন্তু ওকে ডিম দিয়ে দিই। আর সুস্মিতাদি, তুমি বলেছিলে ডিম তো অশুভ। হ্যাঁ, হয়তো ডিম অশুভ, তবে দেখতে গেলে দেখা যায় ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। তাই জন্য ডক্টররা কিন্তু বলে ডিম সিদ্ধ প্রতিদিন কিন্তু আমাদের ছোট থেকে বড় সবারই খাওয়া উচিত। আর যেখানে তোজো বাড়িতে এসে লাঞ্চ করার সময়ই পায় না, বা লাঞ্চ করতেই পারে না, ওদের স্কুল টাইমিংটা এইরকম বলে, তাই জন্য কিন্তু আমি চেষ্টা করি যাতে প্রোটিন রিচ খাবারটা ওকে আমি সবসময় টিফিনের মধ্যে দিতে পারি। তাই জন্যই কিন্তু ওকে আমি ডিম বা চিকেন বা অন্যান্য মানে রাইস জাতীয় কোনো খাবার দিয়ে থাকি। আর বাচ্চা তো প্রতিদিন রাইস খেতে যেহেতু পছন্দ নয়, সেই কারণে কিন্তু আজকে ওকে রেড সস পাস্তাই দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, মনের ভেতরে খুঁতখুত করলেও কিছু করার নেই যে বই আর ডিম মানে ননভেজ খাবার যাবে একসাথে, সেটা আমি এখন চাইলেও কিছু করতে পারবো না। কারণ ওই যে বললাম ও অনেকটাই ছোট, ওকে আমি আলাদা করে টিফিন বক্সের জন্য ব্যাগ দেবো সেটাও ক্যারি করতেই পারবে না। একটু বড় হোক, ও যখন বুঝতে শিখবে তখন হয়তো আমি ওটা আলাদা করে দেওয়ারই চেষ্টা করব। আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা অ্যাডভাইস দেওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি জানো তো, আজকালকার দিনের বাচ্চারা না ভেজটা খুব কমই পছন্দ করে। আর ননভেজ যদি নাও দাও, মোটামুটি চিকেন বা ডিম যদি নাও দাও, কিন্তু সব ক্ষেত্রেই টিফিনের ক্ষেত্রে একটু পেঁয়াজ রসুনের ব্যবহার তো লাগবে। এই যে আজকে রেড সস পাস্তা করেছি, তার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি। আর শুধু পাস্তা দেবো তার জন্য একটা ডিমের পোচ করে দিয়েছি, সাথে করে কিন্তু একটু শসাও দিয়ে দিয়েছি। তো আজকের টিফিনটা তো এরকমভাবে প্যাক করে দিলাম তোজোকে, আর তোজো বেরিয়ে গেছে। তারপরে আমি এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। আর এখন তো বর্ষার ওয়েদার, কখন মেঘ কখন বৃষ্টি কোনোটাই বোঝা যাচ্ছে না। আজকে যেমন সকাল থেকে কিন্তু বেশ মেঘলা ছিল আকাশটা, আর আজকে বেলা করে আর একদমই রোদ ওঠেনি, পুরোটা সময় কিন্তু পুরো মেঘলা হয়েই ছিল। তবে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ছিল, কাজ করতে ভীষণ সুবিধে হয়েছে। তবে কি জানো তো, প্রতিদিনের তুলনায় আজকে কাজকর্মগুলো একটু কম হয়েছে সংসারের, কারণ কালকেই তোমাদের ভিডিওতে জানিয়েছিলাম ভীষণ ঠান্ডা লেগেছে। আর জানো তো আমার জ্বর না যখনই আসে কিরকম ভিতরে ভিতরে জ্বর আসে, মানে ভিতরে ভিতরে এতটা পরিমাণে কষ্ট হয় আমি কাউকে বোঝাতে পারি না। তারপরে ওই প্যারাসিটামল ওষুধ এইসব খেয়ে আস্তে আস্তে কিন্তু শরীরটা ঠিক করার চেষ্টা করছি। আর আজকে শরীর খারাপের জন্য আমারও তো শরীর খারাপ, সাথে আমার হাজব্যান্ডেরও কিন্তু ভীষণ শরীর খারাপ। আর আমার হাজব্যান্ডের কি জানো তো, যখন শরীর খারাপ হয় না তো হয় না, আর হলে কিন্তু চট করে ছাড়তে
করতে চায় না। আর সেই জন্য জানো তো আজকে তোজোকে খেলাতেও নিয়ে যেতে পারিনি। প্রথম তো আমাকেই হাজব্যান্ড বললো যে তুমি ওখানে গিয়ে এতটা সময় বসবে, তোমার কিন্তু ভীষণ কষ্ট হবে, সে কারণে আজকে আর তোজোকে নিয়ে যেতে হবে না, আজকের দিনটা অফ দাও, পরের সপ্তাহ থেকে আবার যাবে। তো যাই হোক, ওইদিকে জামা কাপড়গুলো মেলে যথারীতি কিন্তু এখন ঘরে চলে এসেছি। এসেই আগে মশারিটা খুলে নিয়েছি, আর তারপরে জানলাটা খুলে বিছানাটা একে একে তুলে নেব। আমাকে অনামিকা কমেন্ট করেছে। অনামিকা লিখেছে, আমি আসাম থেকে তোমার ভিডিও দেখছি, আমি অনামিকা, মনে আছে তো? হ্যাঁ গো অনামিকা, তোমাকে মনে আছে, তবে তোমার ডিপিটা চেঞ্জ করাতে তোমার নামটা না বললে হয়তো আমি বুঝতেই পারতাম না। তুমি লিখেছো, আমার ছেলের অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে রেখেছে, আমিও খেয়াল করিনি, অম্বুবাচীতে শঙ্খ ঘন্টা বাজানো যায় না দিদি। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা অনামিকা। তো থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর করে আমাকে বুঝিয়ে বলার জন্য। আমিও এটা অনেকটা মানে জানতাম যে এই সময় কোনো রকমেরই আওয়াজ করা যায় না, মানে শঙ্খ কাসর ঘন্টা এটা বাজানো যায় না। তবুও তোমরা খুব ভালো মতন জানবে, কারণ তোমরা ওখানকার মানুষ, ওখানকার এই রিচুয়ালটা দেখছো। তো সেখানে মানে শুনেছি এই অম্বাবচীর মধ্যে বিশাল বড় মেলা বসে, তো সেগুলো উপভোগ করছো, তোমরা ভীষণ লাকি জানো তো। আর সবার শেষে থ্যাংক ইউ সো মাচ আমাকে জানিয়ে দেওয়ার জন্য, কারণ এমন অনেক কিছু হয়তো আমরা সবাই একসাথে জানতে পারি না, তবে ধীরে ধীরে জেনে নেওয়ারও চেষ্টা করি। তবে কি জানো তো, প্রথম দিন যেদিন অমাবস্যা লাগে মানে সোমবার আর মঙ্গলবার, আমি ভুল করে সকালবেলা যখন পুজো দিই তখন কিন্তু শঙ্খ কাসর তো বাজাই না, শঙ্খ আর ঘন্টিটা বাজিয়ে নিয়েছি। আর তারপরেই তোমাদেরকে ওটা জানার পরে মানে জিজ্ঞেস করলাম যে সেটা কি বাজানো যায়। তুমি ছাড়াও আর একজন দিদি আমাকে কমেন্ট করেছিল, সুস্মিতা দি মোস্ট প্রবলি, সেই দিদি লিখেছিল যে তুলসী গাছেও জল দিতে নেই, সাথে শঙ্খ কাসর ঘন্টা কোনোটাই বাজাতে নেই। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আবারও করে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকের ঘরটা গুছিয়ে সোজা চলে এসেছি এই ঘরটা গুছিয়ে নিতে। আর কি জানো তো, ওই যে আলমারির পাশে যে জায়গাটা আগে জামা কাপড়গুলো রাখতাম, কদিন ধরে না ভীষণ খারাপ লাগছে জামা কাপড়গুলো ওইভাবে মানে রয়েছে। আর ভিডিওর মধ্যে না একটু যদি ঘরদোর মানে নোংরা হয়ে থাকে, বিশেষ করে জামা কাপড়েই দেখবে আমাদের ঘর বাড়ি বেশি নোংরা হয়, আর ওগুলো যদি একটু অর্গানাইজ করে সুন্দর করে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো লাগে ঘর বাড়ি দেখতে। তাই জন্য ওখান থেকে জামা কাপড়গুলো সরিয়ে অন্য জায়গায় শিফট করেছি। আর তারপরে ওখানেই দুটো মানে যেই ড্রামের মধ্যে আমি জামা কাপড় রাখতাম, ওই ড্রামের ওপরে আমি একটা আমার যে সোফা কভার ছিল সেটা আর একটার সাথে চাদর পেতে আমি কিন্তু ওখানে একটু হালকা বুদ্ধি কাটিয়ে ডিওয়াইওয়াই করে কিন্তু একটা বসার মতন জায়গা করেছি। যদিও বা ওখানে খুব একটা কমফোর্টেবলি বসা যাবে না, তবুও দেখতে গেলে ওটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, আগে যেমন ঘর বাড়ি লাগতো তার থেকে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে তো সোজা চলে এসেছি রান্নাঘরে। আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু ওইদিকে হাজব্যান্ড বাজার থেকে এনেছে আজকে লোটে মাছ। আসলে জানো তো, এই সর্দি জ্বর হলে জানো তো এখন একদমই মুখের কোনো স্বাদ পাত থাকে না, যার জন্য হাজব্যান্ডকে বলেছিলাম একটু মানে মাখা মাখা টাইপের কোনো যদি খাবার করা যায় সেরকম দেখে কিছু আনো। তা ও বললো অনেক দিন ধরেই লোটে মাছ খেতে ইচ্ছে করছে, তাহলে লোটে মাছ নিয়ে আসি। আর আমাদের বাড়িতে না আমি আমার হাজব্যান্ড দুষ্টু লোটে মাছ খেতে ভীষণ পছন্দ করে, তবে তোজো না খেতে পারে না, যেহেতু ওর মধ্যে অনেক ছোট ছোট কাঁটা থাকে সেই কারণে। তাই জন্য আজকে লোটে মাছ এনেছিল, আর ওইটাকে কিন্তু ভীষণ মশলা দিয়ে আমি রসিয়ে কষিয়ে রান্না করেছি। তবে আলটিমেটলি না খেতে একদমই ভালো লাগছিল না, জানি না কেন, মুখে স্বাদ নেই বলে হয়তো কারোরই ভালো লাগেনি। তবে দুষ্টু খেয়ে বলেছে সত্যিই কিন্তু আজকে লোটে মাছটা খুব সুন্দর হয়েছিল। হয়তো মুখে এইরকম ঠান্ডার কারণে হয়তো স্বাদপদ নেই বলেই কোনো স্বাদ পাইনি। তো যাই হোক, ওইদিকে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন বাটা আর একে একে গুঁড়ো মশলা দিয়ে মশলা কষিয়ে লোটে মাছটাকে কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন রান্না করে নেব। আর এই লোটে মাছ রান্না করতে কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, কারণ লোটে মাছের যেই জলটা ওটা না টানা পর্যন্ত যেই লোটে মাছের ঝুড়িটা করা হয় সেটা কিন্তু ভালো হয় না। তাই ওইটা বসিয়ে দিয়ে আস্তে করে এখন আমি বাকি কাজগুলো করব। আর আজকে না খুব একটা বেশি রান্নার ঝামেলা রাখছি না, কারণ শরীরটা সত্যিই খুব খারাপ ছিল। তাই জন্য হাজব্যান্ড বলেছে শুধু লোটে মাছ আর ভাত করো, আর শুধু যে শুকনো শুকনো লোটে মাছ আর ভাত খেতেও তো ভালো লাগে না। তাই ফ্রিজে না অর্ধেকটা কুমড়ো ছিল কালকের পুঁই শাকের, তো সেই কুমড়োটাকে ভাবছি কি একটু পেঁয়াজ রসুন দিয়ে আর একটু বেশি করে ঝাল দিয়ে ভাজা ভাজা মতন করব, কারণ এরকমভাবে কুমড়ো ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু কুমড়োটা একটু কম ছিল তাই জন্য কিন্তু আমি ওর মধ্যে একটা আলুও দিয়ে দেবো। আর আমাকে আগের দিনের ব্লগে ঝুমাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ ঝুমাদি। আর ব্লগার হও চ্যানেল থেকে অপর্ণাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে হাই, আজকে আবারও কমেন্ট করতে এসেছি, ব্লগটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবেই আমার পাশে থেকো। আর রিয়েল ব্লগার চ্যানেল থেকে আমাকে আলপনাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে দারুণ হয়েছে রান্নাবান্নাগুলো, থ্যাংক ইউ সো মাচ।
আর আমাকে রিয়া অধিকারী দি কমেন্ট করেছে, দিদি লিখেছিল তোমার ওয়াশিং মেশিনটা কোন কোম্পানির। আমার ওয়াশিং মেশিনটা কিন্তু ওয়ার্লপুলের। আর তুমি লিখেছিলে কত নিয়েছে, কত কেজির। আমারটা প্রায় ওই 7.5 থেকে 8 কেজি মতন, দাম প্রায় পড়েছিল 19,000 টাকা। তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়েছি, আর তারপরে একটু পেঁয়াজ আর রসুন ভালো করে থেতো করে নিয়ে ভাজা ভাজা করে তারপরে কিন্তু কুমড়ো আর আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আসলে জানো তো, যখন মুখ খারাপ থাকে না, তখন না একটু মনে হয় কি বেশ ঝাল ঝাল খাবার খাবো, একটু মাখা মাখা। আমার তো তখন একটু ওই বাটাবাটি খাওয়ারই খুব ইচ্ছে করে। আজকেও হাজব্যান্ডকে বলেছিলাম একটু খারকোল পাতা নিয়ে আসবে, কারণ খারকোল পাতা খেতে না আমার ভীষণ ভালো লাগে। মানে কি বলতো, বাটাবাটি বা কচু ধরনের কোনো খাবার খেতে আমার ভীষণ পছন্দ। তবে আজকে সে পাইনি, যার কাছে জিজ্ঞেস করেছিল বাজারে, যে দাদার কাছে, দাদা বলেছে কালকে এনে দেবে। তো কালকে খারকোল পাতা বাটা করব। তো যাই হোক, ওইদিকে দুটো গ্যাসে দুটো রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু এদিকে একে একে প্রতিদিন রান্নার পরে যেভাবে কন্টেনারগুলোকে পরিষ্কার করে নিই সেটাই করে নিয়েছি। আর তার সাথে কিন্তু আজকে বেশ কিছু জিনিস, আজকে না কালকে রাত্রিবেলায় বেশ কিছু ডাল এনেছিল, সেগুলো এখন ঢেলে রাখবো। ওইদিকে লোটে মাছ হতে তো সময় লাগবে, তো সেই সময়ে এই কাজগুলো করে নেব। এদিকে দেখো আমার কিন্তু কুমড়ো আলু ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর এটা নামিয়ে নিয়ে তারপরে ঢালঢালির কাজটা করব। আসলে কি জানো তো, আগেই তোমাদের বলেছিলাম এই মাসে অনেকগুলো আমার গ্রসারি জিনিস বেঁচে গেছিলো, যেমন তেল থেকে শুরু করে চিনি, আটা, ময়দা। সে কারণে না এই মাসে হাজব্যান্ড বললো এই মাসে তাহলে আর গ্রসারি সেরকমভাবে কোনো মানে বাজার করব না, যেগুলো প্রয়োজন সেগুলো একটু তুলে দিই, তারপরে তো আবার মাসের শেষ হতেই গেছে, আবার মাসের প্রথমে এবারে পুরোটাই আবার একেবারে তুলে নেব। তো আমি কোথাও গিয়ে ভাবলাম ঠিক আছে, তাহলে এই মাসে যদি গ্রসারি না তুলি, যেই টাকাটা আমার গ্রসারির জন্য প্রতি মাসে ধরা থাকে সেইটা তো আমার অনেকটাই সেভ হয়ে যাবে, আর সেটা হচ্ছে অন্য কোনো খাতে আমি জমাতে পারবো, বা অন্য কোনো খাতে সেটা খরচ করা যাবে। আসলে কি বলতো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরে আমাদের গৃহিণীদেরই কিন্তু সব দিক সামলে বুঝে চলতে হয়। আর সত্যি যদি সংসার থেকে 2 টাকা বাঁচাতে পারি, সেটা কিন্তু অনেকটাই আমরা লাভবান হই। আমরা তো হই, সাথে সংসারটা যে চালায়, যেমন আমাদের হাজবেন্ড, তারাও কিন্তু অনেকটাই মানে খুশি হয় বলতে পারো, যে যেই টাকাটা মানে খরচ করা, সেই টাকাটা যদি খরচ না হয়, সেখান থেকে যদি কিছুটা পরিমাণ খরচ হয়, বাকিটা কিন্তু সত্যি অন্য খাতে খরচ করা যায় বা জমিয়েও রাখা যেতে পারে। তো ওই যে বললাম ডাল ঠালগুলো ঢালবো, তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এই কন্টেনারগুলো না আমি ভেবেছিলাম এই মাসে যখন গ্রসারি জিনিসগুলো তুলবো তখনই এগুলোর মধ্যে সমস্ত কিছু রিফিলিং করে রাখবো। তবুও এই মাসে বললাম না, গ্রসারি সেরকম কিছুই তুলবো না, যেহেতু ডাল ঠালগুলো আমার শেষ হয়ে গেছিলো। আর তোজোর টিফিনের ক্ষেত্রে ছোলা, মটর, আমন্ড এগুলো তো লাগে, তাই এগুলো শুধু তুলেছি। আর ওই কন্টেনারগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। অনেক দিন আগে কন্টেনারগুলো এসেছিলো, আর এগুলো আমি কিন্তু এর আগে ধুয়ে মেজে ভালো করে পরিষ্কার করে রেখেছি, কারণ ডালগুলো অনেক দিন আগে আনার কথা ছিল, আজকে এনেছে। আর এগুলো একে একে আমি এটা রিফিলিং করে নিচ্ছি। আগের দিনের ভিডিওতে আমার রিয়া বান্ধবী কমেন্ট করেছিল, রিয়া লিখেছিলে আমিও খিচুড়ি খেতে খুব ভালোবাসি, আর ভিডিওটা খুব সুন্দর হয়েছে, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ রিয়া, এইভাবেই পাশে থেকো। আমিও না খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি, তোমাদের বলে বোঝাতে পারবো না। তবে কি জানো তো, এখন সব সময় তো আর খিচুড়ি খাওয়াটা পসিবল না, আর তারপরে একার জন্য সংসারে রান্না করাটাও খুব একটা ভালো লাগে না, তাই মাঝে মধ্যে যখন বৃষ্টি বাদল হয় তখন খিচুড়ি খিচুড়ি মনটা কিন্তু চায়। তো যাই হোক, গল্প করতে করতে এদিকে কিন্তু সমস্ত কন্টেনারগুলো আমি রিফিলিং করে নিয়েছি। আর জানো তো, এই কন্টেনারগুলো আমার 6টার প্যাক ছিল, 6টার দাম আমার পড়েছিল 212 টাকা মতন। তো তার মধ্যে কিন্তু দুটোতে আমি আগে থেকেই কিছু ভরে রেখেছিলাম, যেমন একটাতে চাল ছিল আর একটাতে সয়াবিন ছিল, আর এখন বাকি 4টেতে কিন্তু ডালগুলো ভরে নিয়েছি। আর ওইদিকে আমন্ড, ছোলা, মটর ওগুলো আমার যে আগে পুরনো কৌটোগুলো ছিল তার মধ্যেই ভরে নিয়েছি। আর এখন জায়গা মতন সমস্তটা সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে আমার দেখলাম লোটে মাছের ঝুড়োটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, ওটাকেও এখন নামিয়ে নিচ্ছি। আমাকে আগের দিনের ব্লগে টিউশন অফ টুম্পা চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছিল, লিখেছো রান্না দুটো দারুণ হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। থ্যাংক ইউ টুম্পাদি, এইভাবেই পাশে থেকো। আর সহজ রান্নাবান্নার চ্যানেল থেকে দিদি কমেন্ট করে জানিয়েছিলে ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো। আর আমাকে নাজিরা কমেন্ট করে লিখেছিল, হ্যাঁ দি ভাই আমি সেদিনই দেখেছি তোমার কমেন্টটা, ভিডিওটা দারুণ লেগেছে, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, তোমরাও খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর কথা বলতে বলতে দেখো রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর কি জানো তো, এরপরে মনে হচ্ছে কি কতক্ষণে গিয়ে আমি একটু বিছানায় শোবো, তার আগে নিজের খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। আজকে না নিজের জন্য কি বানাবো
মানে আমার হাজব্যান্ড আবার পাশের দোকান থেকে একটু ব্রেড এনে দিয়েছিল আর দুটো আলু টিক্কা ছিল, ওটা দিয়েই আজকে একটু ওই পাও ভাজি বলতে পারো বা বার্গার বলতে পারো, যেটাই বলো সেটা করে নিয়েছি। আর তারপরে অনেকটা সময় রেস্ট নিয়ে দুপুরের লাঞ্চটা করে নিয়েছি। আর এখন বিকালের সময় ভীষণ খিদে পাচ্ছিল আর মুখের কোনো স্বাদ নেই, তাই জন্য হাজব্যান্ড চপ নিয়ে এসেছে আর সাথে এক বাটি মুড়ি নিয়ে কিন্তু সন্ধ্যেবেলার টিফিনটা করে নিচ্ছি। আমাকে মানসী সর্দার কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে অমাবতীতে আওয়াজ করে শঙ্খ ঘন্টা বাজানো যায় না। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ